দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান শেষে এ ঘোষণা দেয় তারা। এর আগে পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তান মোড়ে গিয়ে শেষ হয়। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল 1 মাস ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা। বঙ্গভবনে গিয়ে একদম রাষ্ট্রপতির কাছে গিয়ে আমরা মিনতিটি জানাচ্ছি এবং দাবিটি জানাচ্ছি। 5% রেখে বাকি সব সাধারণ কোটা করতে হবে, এটা আমাদের দাবি। আমাদের জব সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছি এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান যেটা বৈষম্য সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করতেছি। শাহবাগ থেকে পদযাত্রাটি বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করলে 0 পয়েন্টে আটকে দেয় পুলিশ। 0 পয়েন্টে পুলিশি ব্যারিকেড ভেঙে গুলিস্তান মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। পরে দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে তারা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের আলটিমেটামও দেয়া হয়। আমাদের নামে যে মামলা করা হচ্ছে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সে মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে এক দফা দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কোটা সংস্কার দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছেন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণপদযাত্রা কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রুয়েট এবং রাজশাহী কলেজ শিক্ষার্থীরা অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন। গণপদযাত্রা করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। খুলনা নগরীর 8টি কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। বরিশাল এবং কুমিল্লাতেও শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। রংপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যশোরে বিক্ষোভ করেছেন সরকারি MM কলেজ, মহিলা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহে গণপদযাত্রা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা এবং স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা নিয়ে আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, BCS প্রশ্ন ফাঁসে সুবিধাভোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চীন ও ভারত সফর নিয়ে যারা নেতিবাচক কথা বলে তারা সরকারকে হেয় করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকা রহমান। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় বলেন, চীন সফরে অনেক প্রাপ্তি আছে, যারা দেশের উন্নয়ন চোখে দেখে না তারা এটা নিয়ে সমালোচনা করছে। চুক্তি করা হয়েছে, MOU স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা। এই কথাগুলি বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো, এর নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। কোটা বিরোধী আন্দোলনকারীদের সমালোচনা করে সরকার প্রধান বলেন, আদালতে এর সমাধান হবে। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না,
বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। সম্প্রতি আলোচনায় আসা পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের ছাড় দেওয়া হবে না। বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী বছর চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাসে আমি কেয়ার করি না। এখানে ওরা আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। তিস্তা নিয়ে মহাপরিকল্পনা আছে সরকারের, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে ভারতকে অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশ। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করায় সরকারের স্বাধীনতা রয়েছে। আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছে, অথচ যৌক্তিক দাবিতে আন্দোলন তাদের মৌলিক অধিকার, মানবাধিকার। এ সময় কোটা বিষয়ে আদালতের বক্তব্য অস্পষ্ট দাবি করে তিনি বলেন, হাইকোর্ট তার রায় কোটা সংশোধনের ক্ষমতা দিয়েছে সরকারকে। আবার আপিল বিভাগ বলছে আদালতে মীমাংসা হবে। এ সময় 56% কোটা থাকা অযৌক্তিক দাবি করে খোকন বলেন, আবেদ আলীর মতো লোকেরা কোটা ব্যবহার করছে, কোটা নিয়ে দুর্নীতি করছে। এসব সমস্যা সমাধানে একজন বিচারপতি নেতৃত্বে কমিটি গঠন করা হোক। আপনারা জানেন, অনেক কেলেঙ্কারি বের হয়েছে, কারো মেয়েকে বিয়ে দিবে সেই জন্য চাকরি দিচ্ছে কোটায়। আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো, আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছে সরকারের নেই, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তাই আন্দোলন নিয়ে নানা ষড়যন্ত্র এবং অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠকের পরদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। তারা আশা করেন সরকার দাবি পূরণে আন্তরিকতা দেখাবে। দাবি আদায়ে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 14 দিনের মতো তারা কর্মবিরতি পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটকে প্রতিদিনকার মতো দুপুরে 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। কর্মচারীরাও পেনশন স্কিমের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। শিক্ষকদের কি সুযোগ সুবিধা থাকবে, কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সে আলোকে আমরা সিদ্ধান্ত নেব। যদি মনে করি যে আমাদের এখন যে আগের যে স্কিমটা আছে যেটাতে আমরা আছি, সূচনা বক্তব্য দিয়েই আমি অন্যকে সভা পরিচালনার দায়িত্ব দিয়ে এসেছি, সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকেই আমরা আপনাদেরকে বলতে পারবো। এর আগে আমরা কিছুই বলতে পারবো না।
আগামীর অর্থনীতির কথা মাথায় রেখে বাংলাদেশ এখন রাজনৈতিক কূটনীতির চেয়ে বাণিজ্যিক কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 থেকে 8 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল হাওয়া ভবনে চাঁদাবাজি লুটপাটের দেশ। রপ্তানি পণ্য বহুমুখীকরণের সাথে নতুন নতুন রপ্তানি অঞ্চল খুঁজতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে 2021-22 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল 77টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য সেটা রপ্তানিকারক হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সরকার প্রধান বলেন, বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার কারণে বেড়েছে দেশের অর্থনীতির আকার। মাঝে বৈশ্বিক করোনা আর যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা বাধা পেলেও এখনো সঠিক পথে আছে দেশের অর্থনীতি। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। গতানুগতিক দেশগুলোর বাইরে পণ্য রপ্তানির নতুন নতুন জায়গা খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরামর্শ ছিল পণ্য বহুমুখীকরণেরও। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। এই সুযোগটা আমাদের নিতে হবে। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর জন্য আগাম প্রস্তুতিও চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের উৎপাদন যেমন বাড়াবো, রপ্তানিও বাড়াবো, আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। মারুফ রেজা, RTV, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ 3000 বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর তিনি বলেন, এই 3000 কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ইউ রাষ্ট্রদূত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনের বিষয়ে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রিটে কথা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। কোটা পদ্ধতি বাতিল করার পর কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল। আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে। সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে, কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। গেল শুক্রবার 6 ঘন্টার ভারী বৃষ্টিতে অন্তত 12 ঘন্টা ডুবেছিল রাজধানীর প্রধান সড়ক সহ আবাসিক অনেক এলাকা। অথচ জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন গেল 4 বছরে 730 কোটি টাকার সুয়ারেজ লাইন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়। কিন্তু দখলে আর দূষণে থাকা খালের কারণে কাজ কিছুই হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থায় মাস্টার প্ল্যানে কাজ না করা সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এমন অবস্থা বলছেন নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ। শাকিবুর রহমানের রিপোর্ট। বছরের পর বছর যায়, নগরের দায়িত্বে আসে নতুন অভিভাবক। জলাবদ্ধতা নিরসনে দেয়া হয় নানা প্রতিশ্রুতি, কিন্তু ভাগ্যের যেন কোনোই পরিবর্তন আসে না রাজধানীতে বাস করা মানুষের। শুক্রবারের সকালটা বৃষ্টির মধুরতায় শুরু হলেও কিছুক্ষণের মধ্যে বিষাদে পরিণত হয়। রাজধানীর অলিগলি ছেড়ে পানি আসে প্রধান সড়কে। কোথাও বুক পরিমাণ, আবার কোথাও হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে তিলোত্তমা ঢাকা।
ক্ষতির পরিমাণ আঁচ করা যায় শনিবার নিউ মার্কেটে গেলে। বৃষ্টির পানি জমে নষ্ট হয় অনেক দোকানের পণ্য। সবকিছু থেকে পরিত্রাণ চান ব্যবসায়ীরা। এটা তো সমাধান একটা আমরা চাই, গেলে যে আমরা একটা ব্যবসায়ীরা তো চায় না কেউ একটা ব্যবসায়ীদের লস হোক। যে অবস্থা, ব্যবসার কোনো অবস্থা নাই। ময়লার কারণে সোয়ারেজ লাইনগুলো বন্ধ হয়ে যায়, এগুলো তদারকি না করার কারণে এই অবস্থা। কিছু কিছু দোকানদারেরও দোষ আছে, আবার কিছু কাস্টমারও আছে যাদের ভুলের কারণে যারা ময়লা আবর্জনা এক জায়গায় ফালায়। এ তো গেল নগরের পানি জমে থাকার অবস্থা। সব দোষ কি কর্তৃপক্ষের? নগরে বাস করে মানুষের কি কোনোই দায় নেই? কিন্তু রাস্তায় পড়ে থাকা পলিথিন আর বোতলের ছবি বলে ভিন্ন কথা। নগর পরিকল্পনাবিদরা বলছেন ড্যাব বাস্তবায়ন করতে পারলে ভোগান্তি কমবে। পাশাপাশি ড্রেনেজ নিয়ে কোনো মাস্টার প্ল্যান না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি। গত 4 বছরে যা দেখলাম, এটা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং কিছু সামান্য অ্যাডহক বেসিসের কাজ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়নের কাজ হয়নি। ডিটেল এরিয়া প্ল্যান যখন সর্বোচ্চ আইন দ্বারা অ্যাপ্রুভড হয়, তখন এটাকে মানতে কিন্তু বাধ্য। সমাধান তো একটা জায়গায়, সেটা হচ্ছে সকলকে এই প্ল্যান মানতেও হবে এবং মানাতেও হবে। দুই দিক থেকে এই সহযোগিতা লাগবে। শুধু তাই নয়, ড্রেনেজের উন্নয়নের সঙ্গে জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নগরে বসবাস করি, আমরা সুনাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের রাস্তাঘাটে, ড্রেনে সমস্ত ময়লা, প্লাস্টিক যা কিছু আছে, এগুলো আমরা মনে করি যে ওটাই হচ্ছে জায়গা যেখানে ফেলার মতো জায়গা। আইনের প্রয়োগের চেয়ে এখানে দরকার হচ্ছে সচেতনতা। শুক্রবারের দিন গড়িয়ে রাত নামে, এরপর ধীরে ধীরে কমতে থাকে জমে থাকা পানি। এর মধ্যে রাস্তায় যানবাহন বিকল হয়ে ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। প্রশ্ন ওঠে, এত টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পে কতটুকু উপকার হলো? সাকিবুর রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী ও এক সমর্থক নিহত হয়েছে। ট্রাম্পের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। এ ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে FBI। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশ, হঠাৎই অজ্ঞাত বন্দুকধারীর গুলি। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান বিদ্ধ করে বের হয়ে যায় একটি বুলেট। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাম্প। তবে বিচলিত না হয়ে মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ান ট্রাম্প। ফাইট বলে কর্মীদের উজ্জীবিত করেন। মাত্র 200 ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী। এর পরপরই দ্রুত মঞ্চ থেকে নামে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে নেওয়া হয় হাসপাতালে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের এই প্রার্থী বর্তমানে সুস্থ রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। এদিকে হামলার পর দেয়া প্রথম বক্তব্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ট্রাম্প। আগামী নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এমন হামলার ঘটনায় বিশ্ব নেতারাও নিন্দা জানান। রাকিব হাসান, RTV। আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও তৎপর এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর MU কবির চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গভবনের রাষ্ট্রপতির সাক্ষাতে গেলে এ আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদারের আহ্বান জানান রাষ্ট্রপতি। সমন্বয়হীনতার কারণে দেশে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু কীটনাশককে প্রাধান্য না দিয়ে প্রাকৃতিক নিয়মে এডিস মশার বংশবিস্তার রোধ করা জরুরি বলেও মনে করেন তারা। এজন্য কেবল শহরে নয়, গ্রাম পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর DRUতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ অনুসন্ধান ও করণীয় শীর্ষক
পরিবেশ বাঁচাও আন্দোলন ও বার্ষিকের আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। একটা জরিপ করে এবং জরিপটা বছরে 3 বার করে করছে, সেটা বর্ষা মৌসুম পূর্ব, বর্ষার সময় এবং বর্ষার পরে। সমস্যা হচ্ছে যে এই জরিপটাও খুব ভালো কাজে লাগে না, কারণ এটার সঙ্গে যে রেসপন্সটা থাকে, অর্থাৎ আমরা যে কোনো সার্ভিলেন্স করলে তার সঙ্গে একটা রেসপন্স চাই, এই রেসপন্সের জায়গাটা ঘাটতি। পরিবেশগত ব্যবস্থাপনা হচ্ছে প্রায়োরিটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অন্য জীবকে দিয়ে মশা নিয়ন্ত্রণ। আমরা তো জীব ধ্বংস করে দিয়েছি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার 17 জনের একজন কুমিল্লার আবু সোলাইমান মোহাম্মদ সোহেল। স্থানীয় বাসিন্দারা জানান, ছোট জুয়েলারির দোকানের মালিক থেকে রাতারাতি কোটিপতি বনে যায় সোহেলের পরিবার। যদিও সোহেল নিজেকে ঢাকার বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গ্রামের মেধাবী ছেলে ঢাকায় প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী সোহেল প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার। এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া গ্রামে। সিআইডি জানিয়েছে, কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন সোহেল। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএতে। এরপর জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। সিআইডি জালে ধরা পড়ার আগে গ্রামের মানুষ সোহেলকে মেধাবী ঢাবি শিক্ষার্থী ও ঢাকার বড় ব্যবসায়ী হিসেবেই জানত। তবে তার একের পর এক জমি কেনা দেখে সোহেলকে ঘিরে গ্রামবাসীর বিস্ময় ছিল। গ্রামের যে কর্নার দিয়ে যাবেন ওই কর্নার দিয়ে তাদের সম্পত্তি আছে, অন্তত 200 কোটি টাকার সম্পত্তি আছে তার এলাকার মধ্যে। সমস্ত সম্পদ মালামাল ক্রোক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের কাছে আমাদের পুরা কুমিল্লাবাসীর দাবি। আমরা যত জানতাম সে ঢাকায় গার্মেন্টস ব্যবসা করত, পাশাপাশি শুনছি শেয়ার বাজারে ব্যবসা করত। স্থানীয়রা জানান, সোহেলের বাবা আব্দুল ওহাব গ্রামের লোক দিয়ে জমি জমা চাষ করাতেন, সেই টাকায় চলত সংসার। পরে সোহেলের 2 ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচংয়ে জুয়েলারির ব্যবসা শুরু করেন। এর মধ্যে রাতারাতি কোটিপতি বনে যায় পরিবারটি। সে রাতারাতি এত বড় লোক হয়ে গেল কি করে এটা আমরা জানি না। এলাকাতে কোনো কিছু হইলে এরা মামলা হামলা করতে দ্বিধাবোধ করে না, পুলিশ নিয়ে আসে। এটা খুব অপরাধমূলক কাজ, তার আছে না বিচার হওয়া উচিত। সোহেলের প্রশ্ন ফাঁস কাণ্ডে বিব্রত গ্রামবাসী। তারা চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি। সঠিক বিচার হোক, প্রত্যাশা এরকম, রাষ্ট্র যাতে ব্যবস্থা নেয়, ভবিষ্যতে আর কেউ এই কর্ম করতে সাহস না পায়। সৈয়দ মাহমুদ, RTV। খুলনা শিপইয়ার্ডে লঞ্চ বিক্রয়ের দরপত্রে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে নৌবাহিনীর বর্তমান ও সাবেক 4 কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 2010 সালে MV সৃজনী লঞ্চ দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। দরপত্রে 35,85,550 টাকার সর্বোচ্চ দরদাতা মেসার্স SB কনস্ট্রাকশনকে লঞ্চটি না দিয়ে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করে ওই প্রতিষ্ঠানের কাছে 25,10,000 টাকায় লঞ্চটি বিক্রি করা হয়। পরস্পর যোগসাজশে নিলাম কারসাজির অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা হতে পারে। তদন্তে জব্দ হওয়া গরুর নিলাম নিয়ে কারসাজির প্রমাণ মেলায় মামলার প্রস্তুতি নিয়েছে দুদক। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্ট। আগে থেকে আলোচনায় থাকলেও ছাগল কাণ্ডের ঘটনায় বেরিয়ে আসে সাদিক অ্যাগ্রোর নানা অনিয়ম। নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে নামে সংস্থাটির তদন্তকারী দল। ফ্রিজিয়ানের কথা বলে 2021 সালের জুলাইয়ে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। তবে মিথ্যা তথ্য দেয়ায় ঢাকা বিমানবন্দর কাস্টমস গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে। এরপর সেগুলো সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। কম দামে মাংস বিক্রির জন্য চলতি বছরের শুরুতে গরুগুলো নিলামে তোলা হয়। কারসাজির মাধ্যমে সাদিক অ্যাগ্রো সেগুলো হাতিয়ে নেয়। মাংস বিক্রি না করে নিজেদের খামারেই ব্রাহ্মার পালন শুরু করে। পরবর্তীতে কোরবানির ঈদে উচ্চবংশীয় গরুর তাকমা লাগিয়ে এক একটি গরুর দাম কোটি টাকা হাঁকেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। দুদকের অভিযানে ব্রাহ্মা জাতের গরুগুলো পুনরায় জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে দেয়া হয়।
অনুসন্ধানে সাদিক অ্যাগ্রো ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এখন চলছে মামলার প্রস্তুতি, যে কোনো মুহূর্তেই হতে পারে মামলা। নিলাম কারসাজিতে ফেঁসে যেতে পারেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। ইকবাল অনিক, RTV, ঢাকা। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী 27 জুলাই ঢাকায় শুরু হচ্ছে 2 দিনব্যাপী বাংলাদেশ স্টার্ট আপ সামিট 2024। স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিজ ও স্মার্ট বাংলাদেশ অসীম সম্ভাবনা স্লোগানে দ্বিতীয় বছরের মতো এই আয়োজন করা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের ICT টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্টার্ট আপ সামিট 2024 দেশের উদ্ভাবনী ইকোসিস্টেমের বৈশ্বিক সম্ভাবনার একটি অনন্য সাক্ষ্য। এই সামিট বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমের বৃদ্ধি এবং প্রচারকে ত্বরান্বিত করে, নতুন প্রজন্মের উদ্যোক্তা চেতনাকে উদ্দীপ্ত করবে। আমাদের স্মার্ট সিটিজেন, স্মার্ট এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য সরকারের একার পক্ষে কিংবা বেসরকারি খাতের একার পক্ষে ট্র্যাডিশনাল কোনো বিজনেস কালচার দিয়ে সেটি পূরণ করা সম্ভব নয়। এই যে স্টার্ট আপ কালচার, এটা একটা দেশকে, একটা অর্থনীতিকে খুব দ্রুত কিন্তু অনেক পরিবর্তন, অনেক উন্নয়ন ঘটাতে পারে। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 90 জন নিহত হয়েছে। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য এই হামলা চালিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে উজ্জীবিত ইংল্যান্ডের মুখোমুখি হবে অপরাজিত স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলাটি শুরু রাত 1টায়। রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপ সেরা হবার প্রত্যয় লা রোজাদের। আর হতাশার ইতিহাস ছেড়ে প্রথমবার শিরোপা জয়ের আকাঙ্ক্ষা থ্রি লায়ন্সদের। অর্ণ গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইংলিশ ফুটবলে মেধার অভাব কোনো কালেই ছিল না, কিন্তু 64 বছর আর 16টি আসর পার হলেও ইউরোর শিরোপা ছোঁয়া হয়নি থ্রি লায়ন্সদের। শেষ আসরে প্রথমবারের মতো ফাইনালের বৃত্ত ভাঙলেও ইতালির কাছে স্বপ্নভঙ্গ হয় হ্যারি কেইন, কাইল ওয়াকারদের। টানা দ্বিতীয়বারের ফাইনালে সেই আক্ষেপ ঘোচাতে প্রতিজ্ঞ ইংল্যান্ড। জুড বেলিংহামের অলরাউন্ড পারফরমেন্সের সঙ্গে বুকায়ো সাকার উইং ভাঙার দক্ষতা শানিত করেছে ইংলিশদের আক্রমণের ধার। ফোডেনের প্লেমেকিংয়ের সঙ্গে কব্বি মাইনর বল সরবরাহ থ্রি লায়ন্সদের দিয়েছে গভীরতা। গুহেই, ট্রিপিয়ার, লুকশোর ডিফেন্স ফিজিক্যাল অ্যাডভান্টেজ পাবে ইংলিশদের বিপক্ষে। তবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলেও কিছুটা শঙ্কা রয়েছে গ্যারেথ সাউথগেটের ট্যাকটিক্স নিয়ে। তবুও ইতিহাসে নতুন পাতা খোলার আশা ইংল্যান্ডের। ইতিহাস গড়ার প্রত্যয় লা রোজাদের চোখে মুখেও। 3টি শিরোপা জিতে জার্মানির সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছে স্পেন। এবার এককভাবে সর্বোচ্চ আসনে বসার সুযোগ দে লা ফুয়েন্তের শিষ্যদের। এছাড়া টানা 7 জয়ের রেকর্ড তো থাকছেই। ক্রোয়েশিয়াকে উড়িয়ে আসর শুরু করায় স্পেন ফাইনালের পথে হারিয়েছে জার্মানি, ফ্রান্সের মতো পরাশক্তিদের। রেকর্ড গড়েছে এক আসরে টানা 6 জয়ের। সর্বোচ্চ 13 গোল ও 96টি সুযোগ তৈরি তুলে ধরে স্পেনের আক্রমণাত্মক ফুটবলের নজির। 2 উইংয়ে ত্রাস ছড়ানো লামিলে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সঙ্গে দানিয়েল ওলমোর অলরাউন্ড পারফরমেন্স প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। মাঝমাঠের কান্ডারি, রদ্রি ও রুইজের খেলা নিয়ন্ত্রণ হতে পারে ম্যাচের পার্থক্যকারী বিষয়। আর কারবাহালের ফেরা আত্মবিশ্বাস বাড়াবে রক্ষণে। সেই সঙ্গে ডাগ আউটে গেল বছর নেশনস লিগ জয়ী লুইস দে লা ফুয়েন্তের উপস্থিতি স্পেনকে দিচ্ছে ফেভারিটের তকমা।
অরণ্য গফুর, RTV। কোপা আমেরিকার ফাইনালে সোমবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু ভোর 6টায়। উরুগুয়েকে টপকে রেকর্ড 16তম শিরোপা জয়ের প্রত্যাশায় প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায় উপহার দিতে সতীর্থদের একাট্টা করেছেন দলপতি লিওনেল মেসি। আর ভুল সূত্রে শিশুদের কৌশল বাস্তবায়নে মনোযোগী হতে বলেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কেলোনি। এদিকে 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস ডিয়াজ দানিয়েল মুনোজদের গতি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা নেস্তর লরেঞ্জের দলের। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।